দেখো মন্ত্রী, আমি একজন রাজা হতে পারি, তবে আমি সবার সাথে মিশতে জানি। আমার কাছে ধনী গরিবের কোনো ব্যবধান নেই। আমার কাছে একটাই কথা, আমরা সবাই মানুষ। শোনো, যা বলেছো বলেছো, ফার্দার যেন এসব কথা তোমার মুখে আমি আর না শুনি। গরিব মানুষ বড়লোকের বাড়িতে ফলমূল নিয়ে যায়, আর আপনি কিনা ওই টেকো গোপালের পরামর্শে পড়ে ফলমূল নিয়ে তার শ্বশুর বাড়িতে যাচ্ছেন। একজন সামান্য কর্মচারী, আপনার রাজসভার একজন গোপাল, ওই যে পচা পচা বুদ্ধি দিয়ে থাকে তার শ্বশুর বাড়িতে, তার বুদ্ধিতে আপনি যাচ্ছেন। মহারাজ, আপনার কিন্তু একটা মান সম্মান আছে, এটা কিন্তু আপনাদের যায় না। সাবস্ক্রাইব করুন রসের ভার, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। আরে দাদু, আরে লাল সবুজ যে, তুমি ভাবলে রাজসভায় নাকি কোথায় যাচ্ছ? ভালো হয়েছে তোদের সাথে দেখা হয়েছে। আমি তো তোদের কাছেই যাচ্ছিলাম। আমাদের কাছে যাচ্ছিলে কেন দাদু, কি হয়েছে? আরে বিরাট কাণ্ড ঘটেছে, দেশে তো লেবু বিক্রি হচ্ছে সোনার দামে, তোরা শুনিসনি? কি বলো দাদু, লেবু বিক্রি হচ্ছে সোনার দামে? এটা তো বুঝলাম না। আরে কিছু অসাধু ব্যবসায়ীরা লোকাল বাজার থেকে লেবু কিনে মজুত করছে, আর এটা পরবর্তীতে যায় দ্বিগুণ দামে বিক্রি করছে। তাহলে তো দাদু এটা আমাদের রাজ্যের জন্য, দেশের জন্য বিশাল খারাপ। গরিবরা কিভাবে লেবু কিনে খাবে? আরে শুধুমাত্র লেবু নাকি, এই রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিস আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, খেজুর, যাবতীয় যা কিছু আছে সব কিছু ব্যবসায়ীরা মজুত করছে, আর তা পরবর্তীতে গিয়ে দ্বিগুণ দামে বিক্রি করছে। তাহলে দাদু, এর থেকে আমরা কিভাবে বাঁচবো? আরে আমাদের মহারাজ আছেন না, তিনি দারুণ একটা উদ্যোগ নিয়েছেন। আমাদের দেশের যত লেবু চাষি আছে তাদেরকে লোকাল বাজারে লেবুগুলো বিক্রি না করে রাজদরবারে নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন। মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে সেখানে সেই লেবুগুলো ন্যায্য মূল্যে ক্রয় বিক্রয় করবেন। হ্যাঁ দাদু, এটাই ভালো। তাহলে আমাদের কি করতে হবে সেটা বল। শোন, তোরা রাজ্যের সকল চাষিদেরকে গিয়ে মহারাজের এই বিষয়টা বুঝিয়ে বলবি। ঠিক আছে দাদু, তাহলে আমরা এক্ষুনি যাচ্ছি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল। কি ব্যাপার? আসছে এত গোপাল। সকাল সকাল গোপাল রাজার সাথে কি কথা বলছে? বিষয়টা খতিয়ে দেখতে হয় তো। যুগের পরে এই তো গোপাল চলে যাচ্ছে, এবার আমার যেতে হবে। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে। মহারাজ, ব্যাপারটা কেমন 100 থেকে 1-এ নেমে আসলো না? মন্ত্রী, কি আবল তাবল বলছো? আর তুমি কখন এলে? মহারাজ, আমি তো বেশ আগেই এসেছি, ওই আপনার আর ওই টেকো গোপালের কথা শুনছিলাম। তা কি শুনলে বলো দেখি। ওই যে 100 থেকে 1-এ নেমে আসলেন, মানে মানুষ তো 1 থেকে 100-তে যায়, তার মানে হচ্ছে গরিব মানুষ বড়লোকের বাড়িতে ফলমূল নিয়ে যায়, আর আপনি কিনা ওই টেকো গোপালের পরামর্শে পড়ে ফলমূল নিয়ে তার শ্বশুর বাড়িতে যাচ্ছেন। একজন সামান্য কর্মচারী, আপনার রাজসভার একজন গোপাল, ওই যে পচা পচা বুদ্ধি দিয়ে থাকে তার শ্বশুর বাড়িতে, তার বুদ্ধিতে আপনি যাচ্ছেন। মহারাজ, আপনার কিন্তু একটা মান সম্মান আছে, এটা কিন্তু আপনাদের যায় না। দেখো মন্ত্রী, আমি একজন রাজা হতে পারি, তবে আমি সবার সাথে মিশতে জানি। আমার কাছে ধনী গরিবের কোনো ব্যবধান নেই। আমার কাছে একটাই কথা, আমরা সবাই মানুষ। শোনো, যা বলেছো বলেছো, ফার্দার যেন এসব কথা তোমার মুখে আমি আর না শুনি। তারপরেও মহারাজ, ব্যাপারটা কেমন হয়ে যায় না? সে যা হয় আমি দেখে নিব। শোনো মন্ত্রী, আজ বিকেলেই আমি গোপালের শ্বশুর বাড়ি যাচ্ছি। ফিরতে হয়তো একদিন সময় লাগতে পারে। এই একদিন কিন্তু তুমি আমার রাজ্যটাকে ভালোভাবে দেখে রাখবে। মনে রেখো, এই একদিন কিন্তু তুমি এই রাজ্যে রাজা হয়ে থাকবে। এমন কোনো কাজ করবে না যাতে আমার বদনাম হয়। বুঝতে পেরেছো? ঠিক আছে মহারাজ। ঠিক আছে, যাও, এখন তুমি তোমার কাজ করো। জি মহারাজ। কি ব্যাপার মন্ত্রী সাহেব, আমাদের এই নির্জন জায়গায় ডাকলেন কি? এই আস্তে কথা বল, বাতাসেরও কান আছে। তোরা কি বর্তমানে নিউজ ফিউজ দেখিস না? হ্যাঁ মন্ত্রী সাহেব, দেখি তো, কিন্তু কি এমন হয়েছে? আরে আমি নিউজে দেখলাম এক হালি লেবুর দাম 150 টাকা, কারণ এটা রমজান মাস। কি বলেন মন্ত্রী সাহেব, এক হালি লেবু 150 টাকা? ইস, আস্তে। আরে কি বলছেন মন্ত্রী সাহেব, 4টা লেবুর দাম 150 টাকা? যা বাগানে যেখানে সেখানে পড়ে থাকে কেউ খায় না। আরে হ্যাঁ রে, এই কথা মহারাজ শুনেছে। মহারাজ শোনার পর একটা সিদ্ধান্ত নিয়েছে, যাদের লেবু আছে প্রত্যেকে রাজসভায় নিয়ে আসবে, আর মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে এটা ন্যায্য দামে বিক্রি করবে। হ্যাঁ বুঝতে পেরেছি মন্ত্রী সাহেব, এটা শুনে আপনার জিহ্বা লোভে লক লক করছে। কি ঠিক বললাম না? বুঝতে পেরেছি। এখন আপনি কম দামে লেবু কিনে বেশি দামে বিক্রি করবেন। আরে হ্যাঁ রে, তোদেরকে আমার এই জন্য এতটা ভালো লাগে, কারণ তোরা আমার মনের কথা বুঝিস। এখন কি করতে হবে তাহলে শোন। দাঁড়ান মন্ত্রী সাহেব,
আমাদের দিয়ে যাই করেন না কেন আমাদের কিন্তু পুরো টাকাই দিতে হবে। ওই অর্ধেক দিয়ে পরে আপনি দেন না, বেইমানি করেন। আর দেখো তো কাণ্ডটা, সেই পুরনো কথা তুলে মনে বড় কষ্ট দিলি। এবার তোদের সম্পূর্ণ টাকা এখানে দাঁড়িয়ে দিব। দাঁড়া, ধর তুই 500 রাখ। টাকা যে কোথায় রাখিস, টাকা হ্যাঁ তুই 500 রাখ। তা বলুন এবার আমাদের কি করতে হবে? শোন, তোরা ওই গোপালের আগে সব চাষিদের কাছে পৌঁছাবি, আমার কথা ভালো করে বোঝাবি, তাদেরকে এটা বোঝাবি তারা যেন লেবুগুলো নিয়ে রাজদরবারে না যায়। তারা লেবুগুলো নিয়ে আমার কাছে চলে আসবে, আমি প্রয়োজনে তাদেরকে প্রত্যেক পিস লেবুতে 5 টাকা করে বাড়তি দিব, তবুও যেন রাজদরবারে ওই লেবু না পৌঁছায়। বুঝতে পেরেছিস? ঠিক আছে মন্ত্রী সাহেব, এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। কিভাবে কৃষকদের বোঝাতে হয় সেটা আমরা ভালো করেই জানি। এই চল। প্রতিবার গোপাল আমাকে ঠকিয়ে চলে যায়, এবার আমি দেখবো যে কে কাকে ঠকায়। এবার আমি কোটিপতি হয়েই ছাড়বো। আরে মন্ত্রী সাহেব, আপনার সাথে দেখা হয়েছে, ভালো হয়েছে, চলুন মহারাজের কাছে যাবো। সে না হয় গেলাম, কিন্তু তোদেরকে এরকম ফাটাফুটো বেগুনের মতো লাগছে কেন? সত্যি করে বলতো, তোরা কি অ্যাক্সিডেন্ট করেছিস? না মন্ত্রী সাহেব, সে অনেক কথা, চলুন মহারাজের দরবারে চলুন, সেখানে সব বলুন। এই জন্য তোদেরকে আমি চোখে দেখতে পারি না। কেন? আমাকে কি মানুষ বলে মনে হয় না? কিছু একটা হলেই মহারাজকে বলতে হবে। কি সমস্যা? এই মহারাজ এখন রাজসভাতে নেই, গোপালের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছে, এখন আমিই মহারাজ। কি হয়েছে আমাকে বল। মন্ত্রী সাহেব হয়েছে কি? এই তোরা কানে কানা নাকি? তোদেরকে আমি একটু আগে বললাম যে মহারাজ রাজ্যে নেই, বর্তমানে আমি হচ্ছে মহারাজ। তোরা আমাকে মহারাজ না বলে মন্ত্রী বলে ডাকছিস কেন? জি মহারাজ, বটা গটা আছে না, ওরা দুজনেই আমাদেরকে মেরে এই অবস্থা করেছে, আমরা এর বিচার চাই, এর জন্য শালিশ বসাতে হবে। কি বলিস? বটা ঘটা তোদেরকে মেরেছে? বটা ঘটা মেরেছে? নিশ্চয়ই বড় কোনো ঘটনা। যা করতে হবে ভেবেচিন্তে করতে হবে। আর যেহেতু সালিশের ব্যাপার, টাকার ধান্দাটা তো আছেই। আরে বিনা কারণে কেউ কাউকে মারে নাকি? কি কি হয়েছে সত্যি করে বলতো না। বটা ঘটার অনেক সাহস বেড়েছে, এর একটা ভিত করতেই হবে। তোদেরকে একটা সুস্থ সমাধান আমি করে দিব। এই শোন, মহারাজ যেহেতু রাজ্যে নেই, সেহেতু বিচারটা আমিই করব। তোরা একটা কাজ কর, আগামীকাল মহারাজ যে বাগান বাড়িতে যেখানে সালিশ দরবার করে ওখানে চলে আসবি। আমি থেকে তোদের সুষ্ঠু সমাধান করে দিব, তোরা কোনো চিন্তিত হোস না, ঠিক আছে? ঠিক আছে মহারাজ। এই লাল চল। এই বটা ঘটা, তোরা কোথায় আছিস? আমার সঙ্গে ইমার্জেন্সি দেখা কর। এই বটা ঘটা, কি হয়েছে ক্লিয়ার করে বলতো। আমি বলছি মন্ত্রী সাহেব, আমাদের যে চলাফেরার রাস্তা আছে ওই জায়গার সাথে লাল সবুজের জায়গা জড়িত। আমি ওদেরকে বললাম যে এই কাদামাটিগুলো তোরা সরিয়ে দে, না সরিয়ে আমাদেরকে আরো উল্টা অখ্যাত ভাষায় গালাগালি করছে। আর এই ছোটটা লাল, ও তো লাঠি নিয়ে আমাদের মারতে চলে এসেছে। এলাকায় কিশোর গ্যাংয়ের সাথে চলাফেরা করে, যা মাল পানি খেয়ে যা ইচ্ছা তাই করে, এর একটা সুস্থ বিচার করে না। না মন্ত্রী সাহেব, ওরা যা বলছে সব মিথ্যে কথা বলছে। এই কথার মধ্যে কথা বললি কেন? তুই কি জানিস না সালিশের মধ্যে অনুমতি না নিয়ে কথা বলতে নেই? তোকে কি আমি অনুমতি দিয়েছি? যাই হোক, বটা ঘটা কি বলছিলি ক্লিয়ার করে বল। মন্ত্রী সাহেব যা বলার ওই তো বলেছে। আর লাল সবুজ ওরা দুইজন সবাইকে বলে বেড়াচ্ছে আমরা ওদেরকে মেরে হাসপাতালে পাঠিয়েছি। মন্ত্রী সাহেব, এই নেশাখোর নিয়ে আমরা কিভাবে সমাজে চলাফেরা করব? আমাদের কি মান সম্মান নেই? আমরা একটা বিচার চাই। আচ্ছা সবই বুঝলাম, সবে মাত্র এক পক্ষের কথা শুনলাম, এখন ওদের কথা শুনি। এই তোরা কি বলছিলি বলতো। মন্ত্রী সাহেব, ওরা যা বলছে সবকিছু মিথ্যে কথা বলছে। আপনি তো জানেন ওই জমি আমাদের দুই ভাইয়ের নামে। ওরা প্রত্যেকটা দিন আমাদেরকে চাপ দিয়ে বলে জমি বিক্রি কর বিক্রি কর। কালও ওরা এসে আমাদেরকে চাপ দিয়েছে, আমরা ওদের কাছে জমি বিক্রি করিনি, তাই আমাদেরকে মেরে এই অবস্থা করেছে। বিশ্বাস করুন মন্ত্রী সাহেব, আমরা কিছু করিনি, ওরা শুধু শুধু আমাদেরকে মেরেছে, ওদের কাছে জমি বিক্রি করিনি তাই। হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না। যত সমস্যা ওই জমি নিয়ে তো, ওটা আমি সমাধান করে দিচ্ছি। তোরা একটা কাজ কর, ওই জমিটা বটাকটার কাছে বিক্রি করে দে। ওরা ব্যবসা বাণিজ্য করে, বড় বড় গাড়ি ঘোড়া ঢোকে, ওদেরই লাগে বেশি। তাছাড়া তোরাও চলতে পারবি। আর যদি ওরা চলতে না দেয় তাহলে তো আমি আছি, টেনশন করিস না, সমাধান করে দিব। না মন্ত্রী সাহেব, এটা কেমন বিচার? আমি আমার বাপ দাদার জমি বিক্রি করবো না। লাল সবুজ, তোরা আমার রায় মেনে নিবি না? আরে আমি 10 গ্রামে মাতুব্বারি করি, 10 গ্রামে সালিশ করি, আমার রায় সবাই মেনে নেয়। শোন, তোরা যদি আমার রায় না মেনে নিস তাহলে তোদেরকে কিন্তু আমি এক ঘরে করে দিব। যা এখান থেকে। আরে এই না হলে আমাদের মন্ত্রী সাহেব ঠিক মতো দিয়েছেন, এবার জমি বিক্রি ছাড়া ওদের আর কোনো রাস্তা নাই। কি বলেছিলাম না একটা সমাধান করে দিব? এখন খুশি তো? আরে খুশি না মানে খুব খুশি। এই নিন আপনার হাদিয়া, তার শেষে আর পুরোটা পেয়ে যাবেন। আর চলুন আমাদের বাড়িতে চলুন, আপনার জন্য আমরা রাজহাঁসের মাংস রান্না করছি। তাই নাকি?
রাজাহাঁস খুব প্রিয় জিনিস, চলো এখনই খেয়ে নিই।